আমি আমার অ্যাক্টিভিজম জীবনে, অ্যাক্টিভিজম লাইফে যে কয়টি সরকার পেলাম, ইউনূস সরকার, আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, আর একটা হলো জামাত সরকার, এই সব কিছুর মধ্যে আমার জন্য সবচেয়ে কঠিন ছিল ডক্টর ইউনূসের সরকারের সমালোচনা করা। কঠিন মানে অনেক কঠিন। যেদিন প্রথম শপথ গ্রহণ করে সেই দিনই প্রথম সমালোচনা করেছিলাম। আমি তাদেরকে বিশ্বস্ত এবং দেশপ্রেমিক মনে করিনি, সেই জায়গা থেকে আমি সমালোচনাটা করি। কিন্তু আপনারা জানেন না, আমি এত বেশি টাফ সিচুয়েশন, আমি ওই দিন ফেস দ্য পিপলের টক শোতে ছিলাম, সাগর ভাই ছিল। প্রথম আমার বেশ কিছু বিষয় আমার পছন্দ হয়নি, সেখান থেকে সমালোচনা শুরু করি। এর পরবর্তীতে নাগরিকদের যে পরিমাণ সমর্থন ছিল ডক্টর ইউনূসের প্রতি, সেই কারণে সমালোচনা আরও অনেক বেশি কঠিন ছিল। এবং তার বিষয়ে মুখ দিয়ে ছোট্ট একটা টু শব্দ করলেও এত বেশি মব সৃষ্টি হতো, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক মব সৃষ্টি হতো, এত বেশি হ্যারাসমেন্ট এবং পেরেশানি করতো, যেটা অন্য যে কোনো সময় কখনোই হতো না। এবং সব সময় একটাও আওয়াজ উঠতো, আপনার হলো কৃত্রিমভাবে হোক, আমার কাছে কৃত্রিমভাবে মনে হয়, আমার কাছে প্রাকৃতিকভাবেই মনে হয়েছে যে সবাই চাচ্ছে 5 বছর ক্ষমতায় থাকুক, 10 বছর ক্ষমতায় থাকুক। এটা আমার কাছে ব্যাপকভাবে মনে হয়েছে, এবং মনে হয়েছে যে জনগণের পক্ষ থেকেই বলতেছে। মানে পাবলিক পর্যায়ে একটা চরমভাবে অসৎ, মানে সুদি কারবারি এবং ইন্টারন্যাশনাল বাটপারকে মানুষ এত ভালোবাসবে, মানে মানুষ এত নাদান হয়ে যাবে, মানুষ এত মানে ওটা বললে আর কি, এরকম হয়ে যাবে। আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না যে এত মানুষ বেদিশা হয়ে গেল কিভাবে, মানুষ কি সব খেয়ে হারায় ফেললো এইরকমভাবে। আমি খুব টাফ সিচুয়েশন এবং খুব ইনসিকিউর ফিল করছি। এটা আমি জানি না আমার ক্ষেত্রে শুধু কিনা, অন্যদের ক্ষেত্রে কীরকম, যারা গণমাধ্যম কেন্দ্রিক অথবা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক অ্যাক্টিভিজম করে তাদের ক্ষেত্রে কীরকম। এবং এই কঠিনটা কেন হয়েছিল? এই কঠিনটা হয়েছিল অদ্ভুতভাবে এই সুদি কারবারি আর হলো রাজাকাররা ঐক্যবদ্ধ হয়ে গেছিল। মানে সুদি কারবারির সমস্ত কাজকে চোখ বন্ধ করে সাপোর্ট করছিল এই রাজাকাররা। মানে এই কারণে পুরা জিনিসটা হয়ে ওঠে অনিরাপদ, এবং ধীরে ধীরে আপনার হলো মিডিয়াগুলো, নিউজ গণমাধ্যমগুলো তারা নিয়ন্ত্রণ নিয়ে ফেলে, যার ফলে একজন নারী সাংবাদিক সে ব্যাকগ্রাউন্ডে কি কথা বলছে এটা ব্রডকাস্ট হয়ে গেছে এবং তার চাকরি চলে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে সাংবাদিকদেরকে যে পরিমাণে হ্যারাসমেন্ট করা হয়েছে এই জুলাই গণঅভ্যুত্থানের পরে, এইরকম সাংবাদিকরা কখনো অনিরাপত্তায় পড়েছে, এরকম টাইট সিচুয়েশনে পড়েছে এরকম কখনোই হয়নি, যে তারা ভয় পাবে, আতঙ্কে হবে। এবং বাধ্য হয়ে পুরা ইকোসিস্টেম, পুরা এনভায়রনমেন্ট ডক্টর ইউনূসের তুষ্টি করতে বাধ্য হয়েছে। জনগণ ব্যাপকভাবে যে সমর্থনটা করেছে, মানে মানুষ পাগল হয়ে গেলে এরকম করে, পাগল হওয়া ছাড়া এরকম কখনো করে না। এরকম যে আমি কয়েকটা টপিকস নিয়ে কথা বলছি, মানে এরা কীরকম ফালতু, মানে এত বড় একটা অংশ এরকম ফালতু হয়ে গেল কিভাবে আমি জানি না। মানে এটা বড় অংশ নাকি কৃত্রিমভাবে দেখালো জামাতিরা, যে আমরা যখন বন্দরের চুক্তি নিয়ে কথা বলতেছিলাম যে বন্দর বিদেশিদের হাতে দেওয়া হবে, একগুচ্ছ এসে সোশ্যালি মব সৃষ্টি করে দিতেছে যে না, এই বন্দর বিদেশিদের দিতেই হবে। হ্যাঁ, শুয়ারগুলো কিরকম আচরণ শুরু করছিল যে বন্দর বিদেশিদের না দিলে পেটের ভাত হজম হচ্ছে না। চিন্তা করতে পারেন, আমার সার্বভৌমত্বের মিনিমাম কনসেপ্ট নাই। সার্বভৌমত্ব একটা শব্দ শিখছে আমাদের কাছ থেকে, জীবনে আগে সার্বভৌমত্ব উচ্চারণ করেনি। এই শব্দটার প্রচলন আমরা বাংলাদেশে ওইভাবে করি ব্যাপকভাবে। সার্বভৌমত্ব, স্বনির্ভরতা, এই বিষয়গুলো আমাদের মূল রাজনৈতিক মূল জায়গা থেকে। হ্যাঁ, না এটা বিদেশি দিতে হবে, না হলে কি মানে বন্দর আর থাকতেছে না, এরকম একটা অবস্থা। ঠিক আছে, বন্দর বিষয়ে খুব সুস্পষ্ট করে বলি ভাই, আমাদের যে নিউ মুরিং বন্দরটা, এটা 7-8 বছর ধরে আধুনিকায়ন করার জন্য এটা একটা পর্যায়ে নিয়ে আসা হয়। পরবর্তীতে 2021-এর দিকে মনে হয় সম্ভবত এটার কাজ শেষ হয়, 22-এর দিকে ফুল স্পিডে এটা যে ডেলিভারি কাজ শুরু হয়, মানে বন্দরে ওঠানামা কাজ শুরু হয়ে যায়। নিউ মুরিং বন্দরের কথা বলতেছি এটা, এবং এটা পূর্ণ আধুনিক একটা বন্দর। এই বন্দরের যেই কাজটা 21 দিন 22 দিন হতো, সেই কাজটা 7 থেকে 8 দিনে নিয়ে আসে নিউ মুরিং বন্দরে। এইটা
এইটা হলো অগ্রগতি ছিল, কিন্তু সেই অগ্রগতি হওয়া বন্দরটার দিকে চোখ পড়ছে শকুন ইউনুসের। এবং এই কাজগুলো কেন করে ভাই আমি আপনাদেরকে বলতেছি। ইন্টারন্যাশনালি কিছু লবিস্ট ফার্ম আছে যারা আপনার হলো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এবং বিজনেস টু গভর্নমেন্ট, আপনার হলো গভর্নমেন্ট টু বিজনেস ডিলগুলো করে। এবং এই ডিলে ওই কোম্পানি যতদিন ব্যবসা করবে ততদিন 1%, 0.5% হারে এই ডিলিংসে যুক্ত ব্যক্তিদেরকে দেয়। ধরেন ইউনুস যখন এই ডিলিংসটা কোনো একটা বন্দর দেওয়ার ক্ষেত্রে করবে, এইখানে সে হলো 1%ও যদি পায় তাহলে সে কতদিন পাবে? ওই যে 30 বছর ধরে দিতে চাইছে, এই 30 বছর ধরে সেই কমিশনটা পেতে থাকবে। এবং এটা কেউ কোনোদিন নিতে, এটা তাদের একটা ইন্টারন্যাশনাল চুক্তি হয়ে থাকবে, সে এই বিজনেস ডিল অনুযায়ী পেতে থাকবে। আর এই জায়গায় বছরের পরে বছর অতিরিক্ত পাওয়ার জন্য শয়তানে কি করলো, 41% বন্দরের চার্জ বাড়ায়, 41%। এবং উদ্দেশ্য ছিল শুধুমাত্র ওই বিদেশি কোম্পানিকে, ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য, যে ওকে বাংলাদেশি কোম্পানি চালাচ্ছে 41% কম চার্জে, ও বিদেশিদের দেওয়ার আগ মুহূর্তে 41% চার্জ বৃদ্ধি করে দিচ্ছে। চিন্তা করতে পারেন, মানে ওর যারা ভাগ আছে সেই ভাগগুলোকে পার্সেন্ট টু পার্সেন্ট দিয়ে তাকে এই ডিলটা করতে হবে, এই জন্য সে বাড়ায় নিচ্ছে। এরপরে আরেকটা ছিল যে আমেরিকা বা জাতিসংঘ কিন্তু বলছে যে তারা এই করিডোর বিষয়ে জানে না। দেখেন, জাতিসংঘের করিডোর নামে একটা করিডোর ইউনুস দিচ্ছে, কিন্তু বেসিক্যালি জাতিসংঘ জানে না। তাহলে এটা কার করিডোর আপনারা বলেন? জাতিসংঘের করিডোর নামে করিডোর দিচ্ছে, যে এইটা হলো মানবিক করিডোর। কে? জাতিসংঘের বিভিন্ন সহযোগিতা যাবে এটা, কিন্তু জাতিসংঘ বলতেছে আমরা তো এই ধরনের কোনো করিডোর নিয়ে আলোচনা করিনি। অথচ ওই সময় পররাষ্ট্র উপদেষ্টা কি বলছে? এই ধরনের একটা চুক্তি হচ্ছে। তার মানে এই চুক্তির পেছনে এটাকে আমেরিকার সাথে চুক্তিগুলো করার জন্য কিরকম ভাবে, ঠিক আছে, কিছু বাস্টার্ড আছে, ঠিক আছে, জন্মের ঠিক নাই। এই বাস্টার্ডরা মনে করে যে আমেরিকার সাথে এই ধরনের চুক্তিগুলো হলে এখানে বাংলাদেশ শক্তিশালী হবে, এটা তারা মনে করে। আমেরিকার এখানে একটা বিমান ঘাঁটি হলে বাংলাদেশ, কিছু বাস্টার্ড এটা মনে করে যে এই বাংলাদেশ শক্তিশালী হবে, কিছু বাস্টার্ড এটা মনে করে। এই বাস্টার্ডগুলো এই মনে করা দেখে আমার মনে হয় যে কোনো ধর্ষিতা নারী ধর্ষক বড়লোক বিধায় সে খুশি হয়েছে যে বড়লোকে ধর্ষণ করিল। এই বাস্টার্ডগুলোর এই অবস্থা, যে আমেরিকায় ধর্ষণ করতেছে এরা আনন্দিত, যাক আমেরিকার সোনা দিয়ে তো ওরা ধর্ষিত হয়েছে। এই জায়গায় এই বাস্টার্ডগুলো এরকম ভাবে এরা এটা মনে করে। কিন্তু বাস্তবতা, সার্বভৌমত্বের সংজ্ঞা কি? আমাকে খুব বাংলাদেশের মানে হলো ডিফেন্সের খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গা থেকে আমাকে জিজ্ঞাসা করেছিল, তারেক সার্বভৌমত্বকে আমার তুমি কি বোঝে রে বলো তো? আমি বললাম যে সার্বভৌমত্ব কি বুঝি শুনবেন? আমি বললাম হ্যাঁ। তারা বলছে হ্যাঁ শুনতে চাই। তখন আমি বললাম এই যে দক্ষিণ এশিয়ায় আমরা যে রাষ্ট্রগুলো আছি, এই রাষ্ট্রগুলোর প্রত্যেকের নিজস্ব সার্বভৌমত্ব আছে, আবার এই অঞ্চল সমূহের দেশ সমূহের আলাদা মিলে আলাদা একটা সার্বভৌমত্ব আছে। এইখানে চীন এবং ইন্ডিয়া মারামারি করবে কিন্তু তৃতীয় কোনো পক্ষকে ডাকবে না, এইটা হলো আঞ্চলিক সার্বভৌমত্ব। বাংলাদেশ এবং ইন্ডিয়া ঝগড়া বিবাদ করবে কিন্তু তৃতীয় আরেকটা দেশকে ডাকবে না, এটা হলো আঞ্চলিক সার্বভৌমত্ব, আন্তর্দেশীয় সার্বভৌমত্ব। পাকিস্তান এবং ইন্ডিয়া ঝগড়া করবে, এটা আন্তর্দেশীয়, এটা হলো এই অঞ্চলের সার্বভৌমত্ব, যে তৃতীয় কোনো পক্ষ আসতেছে না। যেরকম আমি বলি, বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যুদ্ধ করতেছে, তাদের বিষয়। এইখানে যে আমেরিকা যে সপ্তম নৌবহর পাঠাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, এইটা হলো আমেরিকার আগ্রাসন, আপনারা বুঝতে পারছেন তো। সার্বভৌমত্ব ব্যাখ্যা নিয়ে আমি বললাম এই যে দেশসমূহ এখানে পরস্পর আছে, কখনো বিজয়ী হওয়ার জন্য ইন্ডিয়া আমেরিকাকে ডেকে নিয়ে আসে না, যে চায়নার বিরুদ্ধে বিজয়ী হওয়ার জন্য আমেরিকার হেল্প নিচ্ছে, অথবা নেপাল বিজয়ী হওয়ার জন্য চায়নার হেল্প নিচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে, অথবা ভুটান বিজয়ী হওয়ার জন্য ভারতের হেল্প নিচ্ছে চায়নার বিরুদ্ধে। অর্থাৎ এই অঞ্চলের দেশসমূহ মধ্যে একটা সার্বভৌমত্ব আছে, আঞ্চলিক সার্বভৌমত্ব। যেই জায়গায় বাংলাদেশ যদি, এবং এরা কেউই কিন্তু আমেরিকাকে তাদের ভূখণ্ড দেয় না ঘাঁটি বানানোর জন্য, এবং দক্ষিণ এশিয়াতে আমেরিকার কোনো এস্টাবলিশমেন্ট নাই বললেই চলে।
কিন্তু মধ্যপ্রাচ্যের ওই অংশটুকুতে আছে। ওরা ওখানে দিয়ে কি পরাধীনে তা আপনারা জানেন। ইরান এবং আমেরিকা যুদ্ধ হয়েছে, সেখানে দুবাই বোম পড়ে, সৌদি আরবে বোম পড়ে, বাহরাইন, কাতার, কুয়েতে বোম পড়তেছে। ওই অঞ্চলে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে কিভাবে? আমেরিকার বিমান ঘাঁটির মাধ্যমে। যে আমেরিকা যুদ্ধ শুরু করছে, আমেরিকার বিমান ঘাঁটিতে হামলার অজুহাতে ওই অঞ্চলটাকে অনিশ্চিত হয়ে গেছে, ঠিক আছে। এবং দেখেন, সার্বভৌমত্বের বিষয়টা আসে যে বাংলাদেশ যদি এরকমভাবে এইখানে যদি যদি আমেরিকাকে জায়গাটা দেয়, তাহলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার কুলাঙ্গার। যে এই কুলাঙ্গার সন্তান কি করছে? বিদেশি শক্তিকে নিয়ে আইসা চায়নাকে অস্থিতিশীল করছে, মায়ানমারকে অস্থিতিশীল করছে, ইন্ডিয়াকে অস্থিতিশীল করছে, নেপাল, ভুটান, বিভিন্ন আঞ্চলিক যে সহযোগিতাপূর্ণ একটা সম্পর্ক রয়েছে সেই জায়গাটা নষ্ট করে দিয়েছে। তো আমাদের এখানে কিছু বাস্টার্ড আছে যারা মনে করে যে আমেরিকা এখানে এসে ঘাঁটি করলে, আমেরিকার ইস্টাবলিশমেন্ট হলে বাংলাদেশ নাকি শক্তিশালী হবে। তো এই রকমের চিন্তা ভাবনা আছে। আমি আপনাদেরকে বলি, এই যে দেখেন পাকিস্তান এবং হলো আফগানিস্তান যে পাশাপাশি দেশ, একটা প্রতিবেশী দেশ, ঠিক আছে। এখানে দুই দেশ যে বিবাদ হচ্ছে, এখানে আমেরিকা যে একটা জায়গায় কাজ করে, এই জায়গাটাতে কাজ করাতে আমাদের উম্মার কতটুকু ক্ষতি হয়েছে বলেন? তো ওইটাই বললাম যে এই যে দক্ষিণ এশিয়ার কুলাঙ্গার হব আমরা, নাকি আমরা একটা অন্যান্য দেশের মতো স্বাভাবিক আচরণ করব। তখন বলতেছে যে দক্ষিণ এশিয়ার কুলাঙ্গার, তুমি এটা কি শব্দ উচ্চারণ করলা? হ্যাঁ, বাংলাদেশ যদি যদি আমেরিকাকে এখানে স্পেস দেয় ঘাঁটি করার জন্য, সামরিক ব্যবস্থাপনার জন্য, তাহলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার কুলাঙ্গার। এটা আসলে ফাংশন করে কিভাবে? অস্ত্র ব্যবসায়ীরা কিভাবে কাজ করে জানেন? নির্দিষ্ট এলাকায় যায়, কিছু দুষ্ট লোকের হাতে অস্ত্র দেয় এবং কিছু মানুষকে মেরে ফেলে। এরপরে ওই এলাকার যারা সম্পদশালী ইস্টাবলিশমেন্ট, তারা তখন খোঁজে অস্ত্র কেনার জন্য। তখন আবার কি করে? যে অস্ত্রটা ওরা ফ্রিতে দিচ্ছিল, সেই অস্ত্রটা ফ্রি অস্ত্রের দাম সহ ওই অস্ত্রের দামও ওই সম্পদশালী লোকদের কাছ থেকে কেনে। ঠিক একইভাবে আমেরিকা এখানে দেখেন, আমাদের এখানে যে আঞ্চলিক ব্যবস্থাপনা, এইখানে কিন্তু কোনো মিসাইল প্রয়োজন হয় না, মিসাইল প্রযুক্তি প্রয়োজন হয় না। মানে ভালো মন্দ যাই আসে, আমরা মিসাইল ব্যবহার করি না। মিসাইল মানে হলো ব্যাপকভাবে সংরক্ষণ করা বা ছোট ছোট দেশ যেগুলো আছে সেগুলো কিন্তু প্রয়োজন মনে করে না। অত ভারী অস্ত্রের কোনো প্রয়োজন হয় না, দূরপাল্লার অস্ত্রের কোনো প্রয়োজন হয় না। কিন্তু যখন এখানে আমেরিকা এস্টাবলিশমেন্ট হবে, তখন আশেপাশের দেশগুলো কিন্তু সবগুলো হয়তো বাংলাদেশকে বলবে যে তুমি কিছু মিসাইল নাও, কিন্তু তার কারণে সকল দেশের সামরিক ব্যয় বেড়ে যাবে। তখন এই জন্য আমি বলছিলাম যে আমেরিকাকে যদি বাংলাদেশ জায়গা দেয়, বাংলাদেশ হবে এদের সাউথ এশিয়ান কুলাঙ্গার, ঠিক আছে। তো এগুলো দালালগুলো, এগুলো যে বাস্টার্ডগুলো আছে না, এগুলো এরা বুঝবে না, এরা বুঝবে না। এরা খালি খালি তেল দিছে যে তুই ভারতের দালাল, তুই ভারতের দালাল। ওদের কাছে ওদের কাছে আমেরিকায় বিরোধিতা করা মানে ভারতের দালাল। কিন্তু এই বাস্টার্ডগুলো বোঝে না যে যারা বিশ্বে আমেরিকা যে দেশগুলোর সাথে বন্ধুত্ব করে, ঠিক আছে, এর মধ্যে ইসরায়েলকে বন্ধুত্ব করে এবং ভারতকে বন্ধুত্ব করে। ধরেন বাংলাদেশের সৈন্য আছে 2 লাখ, বুঝতে পেরেছেন? সেনাবাহিনীর সৈন্য। ইন্ডিয়ার তার চেয়ে কত গুণ? ইন্ডিয়ার সৈন্য কমপক্ষে 1 কোটি। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে মানে রণকৌশলের দিক থেকে আমেরিকা 2 লাখ সৈন্যের দেশকে সমর্থন দিবে, নাকি 1 কোটি রিজার্ভ সৈন্য আছে তাদেরকে সমর্থন দিবে? এই বাস্টার্ড গুলো ভাবে আমেরিকাকে জায়গা দিলে আমেরিকার সাথে নিয়ে ভারতের পন্থে বাঁশ দিবে বাংলাদেশ, ঠিক আছে। এইরকম একটা মনে করে, যা পুরোপুরি একটা ভুল কনসেপ্ট। সার্বভৌমত্ব মানে একটা দেশের স্বাধীনভাবে বার্গেন করার পাওয়ার। তখন আমি বললাম যে স্বাধীনভাবে বার্গেন করার পাওয়ার। আমি এমন একটা ব্যালেন্স মূলক জায়গায় চলবো যে আমি এক জায়গায় চায়নাকে একটু স্পেস দিলে ওই জায়গায় আমেরিকাকে একটু কথা জায়গা দেবো। এইদিকে আমেরিকা একটু যদি আমার কাছ থেকে কোনো চুক্তি করে, আমি চায়নার সাথে তার ব্যালেন্স মূলক করবো। আমার চায়নার সাথে কিছু করবো, ভারতের সঙ্গে একটা লিয়াজি সম্পর্ক থাকবে। এই সামগ্রিক ভাবে এই যে বহুদেশীয় একটা ভারসাম্য তৈরি করা, সেটাই হলো সার্বভৌমত্ব। যে এই দেশগুলোর মধ্যে থেকে আমি এই ভারসাম্যের মালিক আমি। কিন্তু আমেরিকার সঙ্গে ইউনুস যে চুক্তি করছে, সেই চুক্তির ফলে এই ভারসাম্যের মালিক কে? এই ভারসাম্যের মালিক এখন আমেরিকা। এই জায়গাটাতেই সমস্যা। এবং এখন যে প্রশ্নটা আসতেছে যে কিচেন ক্যাবিনেট, ঠিক আছে, আমরা কিচেন ক্যাবিনেটের বিষয়ে বলেন তো। এই যে আসিফ মাহমুদের মন্ত্রণালয় করা ছিল, কত আপনারা কয়টা মন্ত্রণালয় ছিল? ওর মন্ত্রণালয় ছিল ক্রীড়া মন্ত্রণালয়, তারপরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়। এই 3টে মন্ত্রণালয় ছিল। পরে কুলাতে পারে না, বাচ্চা ছেলে ছেড়ে দিছে।
ওর চেয়ে প্রভাবশালী কেউ ছিল? ও কয় আমি চিকেন ক্যাবিনেটে ছিলাম না, কিচেন ক্যাবিনেটে ছিলাম না। হেও কিচেন ক্যাবিনেটে ছিল না। আবার পররাষ্ট্রমন্ত্রী সে বিবৃতি দেয় সেও কিচেন ক্যাবিনেটে ছিল না, সে আবার কিচেন ক্যাবিনেটে কথা বলে। আমার প্রশ্ন যেটা, যে পররাষ্ট্রমন্ত্রী ছাড়া এই আমেরিকার সাথে এই চুক্তি আরো কি কি যে চুক্তি আছে সেগুলো করা সম্ভব ছিল? এখন এখন সাধু সাধু সাজতেছে, সাধু সাধু, ঠিক আছে, সাধু, হ্যাঁ, সাধু সাধু সাজতেছে, ঠিক আছে। এবং সে বলে 3বার পদত্যাগ করতে চাইছিল, 3বার পদত্যাগ করেনি কেন? হেদে পদত্যাগ করবে, হেদে বাধা দিতে পারবে কেউ? নাকি মায়া ছাড়তে পারে নাই, লোভ সামলাতে পারে নাই, লোভ সামলাতে পারে নাই। এবং তার সে, আমি আপনাদেরকে বলি, আমাদের দুবাইয়ে কতগুলো প্রবাসী কতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মধ্যপ্রাচ্যে কতজন গ্রেপ্তার হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে, ঠিক আছে। আমরা কতভাবে তার সাথে কথা বলার চেষ্টা করছি, বলছি, তাদের কোনো গরজ ছিল না। ওরা ওদের গরজ নিয়ে ব্যস্ত, না প্রবাসীদের গরজ, না নাগরিকদের গরজ, না না জনগণের গরজ, কারো কোনো গরজ না, ওরা ওদের গরজ দিয়ে ব্যস্ত ছিল, ঠিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আমি পার হয়ে আসলাম, ঝিনাইদহ, কুষ্টিয়া, এই এলাকাগুলোতে পার হয়ে যাচ্ছি। রাস্তা এত খারাপ ছিল, এত খারাপ ছিল, চিন্তা করার বাইরে। দেখেন, প্রত্যেক বছরে যে ব্যয় হয় একটা সরকারের, শেখ হাসিনার সরকারের সময়ে যে ব্যয় ছিল, গড় ব্যয় প্রত্যেক বছর, ধরেন শেখ হাসিনা 18 মাসে যা ব্যয় করে, এর চেয়ে ইউনূস সরকারের ব্যয় অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। অথচ সেই 18 মাসে শেখ হাসিনার ব্যয়ের মধ্যে ডেভেলপমেন্ট বাজেট ছিল, উন্নয়ন প্রকল্প ছিল, সেতু ছিল, কালভার্ট ছিল, ব্রিজ ছিল। আমার প্রশ্ন হলো যে এই সেম জিনিসটা ইউনূস সরকার যে বেশি ব্যয় করলো, এই বেশি ব্যয়ের বিনিময়ে সে কি বেশি বাংলাদেশের জনগণকে দিয়েছে? কি বেশি বাংলাদেশের জনগণকে দিয়েছে? এই সমস্ত যা যা বললাম না, এই সমস্ত বিএনপির উপরে ঠাড়া হয়ে পড়বে, এমন বজ্রপাত হয়ে পড়বে, এমন ঠাড়া হয়ে পড়বে। কারণ বিএনপি এদেরকে গ্রেপ্তার করতেছে না, এদেরকে আইনের আওতায় নিয়ে আসতেছে না, এদেরকে বিচারের আওতায় নিয়ে আসতেছে না। মুখে মুখে বললে হবে না। মীর শাহ আলম ভাই ফাঁস করে দিলেন যে আসিফ মাহমুদের কেলেঙ্কারি বিষয়ে। এত বড় ঘটনা ঘটার পরে গ্রেপ্তার কেন করেননি? দুদকে মামলা কেন হয়নি? হ্যাঁ, নাকি শরম পাচ্ছেন? আমার জিজ্ঞাসা, শরম পাচ্ছেন? কিসের শরম? এখনো কেন গ্রেপ্তার হয়নি? না গ্রেপ্তার করা যাবে না? গ্রেপ্তার করলে মব হবে, সব যে কটা মব করতে যাবে সে কটারও গ্রেপ্তার করবেন, জনগণ সব মিলে দেখবে। কয়জন, ওটা কয়জন মিলে মব করবে? 150, 200, 300, 500? হ্যাঁ, সব কটারে গ্রেপ্তার করবেন, কি সমস্যা? একদিনে একদিনে শেখ হাসিনার সময়ে 2800 মানুষ গ্রেপ্তার হয়েছে না? ঠিক আছে, ওইরকম গ্রেপ্তার করবেন। একদিনে 8000 মানুষ গ্রেপ্তার হয়েছে না? ওই রকম ভাবে মব করতে আসলে গ্রেপ্তার করতে হবে? ফাজলামি নাকি? চুরি করে পার পেয়ে যাবে? হ্যাঁ, ভয়ে, মবের ভয়ে মানে হলো আমি এখন মানে ঘুমায় থাকবো, কাঁথার নিচে লুকাবো। তো তো এইটা হলো একটা বিষয় গেল। ভালো থাকবেন সবাই, অনেক চিল্লাচিল্লি, ঠিক আছে। এখানে জামাতি কুকুরগুলো ইউনূসের বিরুদ্ধে বললেই জামাতিদের গায়ে লাগে, হ্যাঁ, ইউনূসের বিরুদ্ধে বললেই। এবং জামাতিদের এক মানে এমপি পদপ্রার্থী ছিল, যে খালিকুজ্জামান, সেই শয়তানে কি করছে জানেন? শয়তান কয় যে গত 3 মাস যেভাবে সরকার চলতেছে, হ্যাঁ, ওরা যখন ক্ষমতায় ছিল 18 মাস, শয়তানে ভুল করে বলে দিয়েছে যে জামাত ক্ষমতায় ছিল 18 মাস, ঠিক আছে। 18 মাস ক্ষমতায় ছিল, ঠিক আছে। ইউনূসের বিরুদ্ধে বললেই জামাতিরা খেপে যায়। কেন খেপে আমি জানি না, ওদের যে কি মায়া কি প্রেম আমি বুঝি না। ইউনূসের বিরুদ্ধে বললেই এরা খেপে যায়, ঠিক আছে। এটা সুদি কারবারির সাথে কিসের এত প্রেম আমি জানি না, ঠিক আছে। এই বস্তির পোলাবানগুলো এবং রাজাকারের বাচ্চাগুলো ইউনূসের বিরুদ্ধে বললেই খালি আগুন জ্বলে। আমি জানি না কেন বলে এরকম, ওদের সাথে কি প্রেম কি ভালোবাসা জানি না। হ্যাঁ, একজন লিখছে বাইকের উপর অগ্রিম কর, বিষয়টা আলোচনা করার জন্য অনুরোধ জানিয়েছেন। আমার কিছু পারসেপশন বলি, ভালো খারাপ লাগবেই। আপনার হলো একটা R15 বাইক অথবা FZ বাইক, আরো কি কি আছে, যেই বাইকটা
3 লাখ 4 লাখ টাকা দিয়ে কিনছেন, আপনি রাইড করছেন, ঠিক আছে, আপনার রাইড করার জন্য স্মুথ একটা রাস্তা প্রয়োজন নাকি? তো আপনার এটাকে নেগেটিভ পজিটিভ কী বলবো, এই রাস্তাটা, এই যে ভাঙা রাস্তা পার হয়ে আসলাম, ঠিক আছে, আমি যে গাড়িতে আছি এই গাড়িটা প্রতি বছরে 25,000 টাকা মনে হয় কর দিতে হবে, ঠিক আছে। তো আমি বাইকই কিনতাম, কিন্তু আমার জন্য গাড়ি প্রয়োজন, নিয়মিত জার্নি করতে হয়, এই জন্য গাড়ি কিনেছি আলহামদুলিল্লাহ। গত সিজনেই গত ফলের সিজনেই গাড়ি কেনা হয়ে গেছে। তো তো আমার প্রশ্ন হলো যে আমাকেও 25,000 টাকা কর দিতে হয়, আরও যারা দামি গাড়ি আছে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা কর দেয় প্রতি বছরে, ঠিক আছে। তো যেগুলো লো রেঞ্জের বাইক, ধরেন 150 সিসি পর্যন্ত এরকম হওয়া উচিত, 150 সিসি, অথবা অন্তত মধ্যবিত্তের কথা বিবেচনা করে 125 সিসি পর্যন্ত কর্মকূপ থাকা উচিত, 125 সিসি পর্যন্ত কর্মকূপ থাকা উচিত। কিন্তু যারা 150 সিসি, 200 সিসি, 250 সিসি, 300 সিসি বাইক চালাবেন, তো আপনার হলো 2-4 হাজার টাকা তো দেওয়া উচিত বলে আমি মনে করি, ঠিক আছে। কিন্তু যেটা লো সিসি, গরিব মানুষের বাইক যেগুলা, ঠিক আছে, 1 লিটারে 60 কিলো যায়, তাই না? 1 লিটারে 60 কিলো যায় যে বাইকগুলো, 50 কিলো যায়, মানে খুব হালকা সিসির গাড়ি, তারা করের আওতার বাইরে থাকা। অর্থাৎ বাইক যাদের নিয়মিত অফিসে যাওয়ার একটা বাহন, স্বল্প মূল্যের একটা বাইক, অফিসে যায়, এই ধরনের রেঞ্জের বাইকগুলো যারা 120 সিসি নিচে, তারা কর্মমুক্ত থাকা উচিত। আর যারা সামর্থ্যবান শ্রেণী আছে, একটা বাইক যেটা 2.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 4.5 লাখ টাকা, এই ধরনের দামি গ্যাজেট যারা ব্যবহার করে, তারা অবশ্যই গরিব না। সেই মানুষগুলো, আপনি যদি একটা সুন্দর রাস্তা পেতে চান, তাহলে আপনাকে এর জন্য পে করতে হবে, ঠিক আছে, এর জন্য কর পরিশোধ করতে হবে। তো এটা হলো একটা বিষয়। তো যদি বলেন যে হ্যাঁ, আপনি বিভিন্ন টোল দেন, এগুলো দেনই, আবার এটা কিসের জন্য কর, ঠিক আছে, তাহলে সেই হিসেবে আমি যে এই গাড়িতে বসে আছি সেটার জন্য 25,000 টাকা বছরে কর তাহলে কেন দেব? আমি তো গাড়ি কেনার সময় এই গাড়ির উপরে মানে 50% কর নেয় না এই গাড়িগুলো। হ্যাঁ, যে 12 লাখ টাকা দাম হলে 25 লাখ টাকা কেনা পড়ে নাকি, এইরকম। তো আমরাও তো গাড়ি কেনার সময় কর দিতেই হয়। তো সেক্ষেত্রে আবার রাস্তায় চলতে কেন কর লাগে প্রতি বছরে বছরে? তাহলে সেই করগুলো বাদ দেবে, ঠিক আছে। তো সোসাইটি চলতে কিছু কিছু ক্ষেত্রে করের প্রয়োজন হয়, তবে যারা মধ্যম লেভেলের বাইক গুলো চলে, আর একটু সিসি রেঞ্জ বাড়ায় দেওয়া উচিত। এটা 120-25 নাকি কি সিসি আছে, ওই পর্যন্ত নিলে তাহলে দেখা যাবে যে নর্মাল অফিস গোয়িং আছে, লো রেঞ্জের বাইক চালায়, তারা ক্ষেত্রে একটা বেনিফিট পাবে। কিন্তু যারা ওই যে শৌখিন বাইকগুলো, দামি গ্যাজেটগুলো আছে, ওই বাইকগুলোর উপর অবশ্যই ট্যাক্সেবল হওয়া উচিত বলে আমি মনে করি। বলছিলেন, ঠিক আছে, আমি আমার মতামত রাখছি, এই মতামতের জন্য আবার গালি দিয়েন না, ঠিক আছে। ও আয়ের উপরে, তো আয়কর তো আয়ের উপরেই, বাহন আপনার হলো রাস্তায় চলছে, তাহলে সব বাহনই কর দেয় প্রায়। আপনার হলো যত বাহন আছে সব বাহনই কর দেয়, শুধু বাইকটাই করের বাহিরে ছিল আলাদাভাবে, রুট কর, তাই না? বাইকটা করের বাহিরে ছিল। তো সেটাও আমি বলতেছি যে ছোট ছোট বাইকগুলো করের বাহিরে রেখে, যেগুলো দামি গ্যাজেট আছে, দামি হিসেবে শৌখিনতার, যদি তার আপনার হলো স্ট্যাটাস মেনটেন করে, এই ধরনের বাইকগুলো অবশ্যই করের মধ্যে থাকা উচিত। তো যাচ্ছি হলো বগুড়া যাচ্ছি, আর হলো বগুড়া থেকে মার সাথে দেখা করব। ঈদের দিনে ঢাকায় থাকবো কিছু সময়ের জন্য, অল্প সময়ের জন্য। যারা ঢাকায় ঈদ করবেন একটু দেখা করতে পারেন। রাষ্ট্রপতির বাসায় যাব, দাওয়াত আছে ওখানে।
গতবার দেখা হয়েছিল রাষ্ট্রপতি আমাদের সাথে, মহামান্য রাষ্ট্রপতি, তাই না? হ্যাঁ। আর হলো তারপরে আসবো খুলনায়। আজকে একটা ছোট দুর্ঘটনা ঘটছে, আমার ছেলে শোকেসের সঙ্গে আঘাত পাইয়া উপরে ঠোঁট কেটে গেছে, তার খুব মন খারাপ। তো ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। অনেক কমেন্ট করেছেন, অনেক আল্লাহর ওলি আউলিয়া কমেন্ট করছে, ঠিক আছে? যাদের নামে সরাসরি জান্নাত কনফার্ম তাদের কমেন্টগুলো পড়তেছি না, ঠিক আছে? সাধারণ নাগরিক যারা আছে, হ্যাঁ, তাদের কমেন্টটা দু একটা পড়তে পারি। অন্ধকার দেখাচ্ছে, রাইডের মধ্যে আছে যে, এই জন্য অন্ধকার দেখাচ্ছে। থাকেন, ভালো থাকেন সবাই। ও, আর শুনেন, সুভারেন্টিন, সার্বভৌমত্ব, এর অর্থটা বুঝতে হবে, ঠিক আছে? এটার অর্থ না বুঝে এত সহজে কাজ করা এত সহজে বোঝা যাবে না। সহজ করে মাথায় রাখবেন, সহজ করে মাথায় রাখবেন। ইন্ডিয়া, আমেরিকা এবং ইসরায়েল, এরা এক বেল্টের, বুঝতে পেরেছেন? এরা এক বেল্ট। এই এক বেল্ট আপনার হলো, এর মধ্যে আমেরিকা আপনার হলো বাংলাদেশের পলিটিক্যাল পলিসির জন্য অতটা, বা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অতটা দুশ্চিন্তার না, কারণ আমরা একটা ছোট দেশ, ঠিক আছে? এটা হলো একটা বিষয়। এইদিকে কিন্তু তারা একজোট, এরকম কখনো ভাববেন না ভারতের ক্ষতি করে আমেরিকা বাংলাদেশকে ফেভার করবে। সার্বভৌমত্বের বিষয়ে এইটা মাথায় রাখবেন, বুঝতে পেরেছেন? এবং আমেরিকা বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখে, এটা সবসময় দেখতেই থাকবে, এই পলিসি চেঞ্জ হবে না কখনোই। সুতরাং ভারতের চোখ দিয়ে দেখা পরিবর্তে আমেরিকা সরাসরি বাংলাদেশকে দেখবে, এই চিন্তা থেকে যারা আমেরিকার আগ্রাসন অ্যাকসেপ্ট করতে চান তারা হলো বোকার স্বর্গে বসবাস করে। এটা হলো একটা বিষয়। আর চায়না এমনিতেই ছোটোখাটো বিভিন্ন ব্রিজ ট্রিজ বানায় যাওয়ার ক্ষেত্রে বিষয়টা হলো ওরা মিস্ত্রির কাজটা পাইলো, এটাই বিষয়টা, বুঝতে পেরেছেন? ওদের ছাড়াও কাজ সম্ভব। আমি একটা বিষয় বলি, পার্থক্য বলি। আমাদের যে যমুনা রেল সেতুটা হইল, তারপর মেঘনা সেতু জাপান বানিয়েছে, তাই না? যমুনা রেল সেতু জাপান বানাইছে না? হ্যাঁ, জাপানিজ কোম্পানি বানিয়েছে যমুনা রেল সেতু। হ্যাঁ, জাপান বাংলাদেশ যতগুলো প্রকল্প করছে, সেই প্রকল্পগুলো শেষে অনেকগুলোতে টাকা ফেরত দেওয়ার উদাহরণ আছে। কিন্তু চায়না যে প্রকল্পগুলো করছে সেগুলোতে নতুন করে বাজেট করে করে বরাদ্দ বাড়াইতে হচ্ছে। এই হলো চায়না এবং জাপানের কাজের বিষয়। চায়না আপনাকে সস্তায় বলবে, কিন্তু ধাপে 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 আপনাকে বাড়াই করে নেবে, ঠিক আছে? সুতরাং, এবং চায়না বাংলাদেশের জন্য কখনো আশীর্বাদ না, এটা মনে রাখবেন। চায়না বাংলাদেশের আয়ের সোর্স না, কখনোই না। বরঞ্চ আমাদের ডলার রিজার্ভ ড্রেন আউট হয় চায়নার মাধ্যমে। ড্রেন আউট, গরম মোবাইল থেকে যেরকম চার্জ বের হয়ে যায় না, এরকম ভাবে বাংলাদেশ থেকে টাকা বের হয়ে যায় চায়নার হাতে, চায়না ড্রেন আউট হয়। চায়না আমাদের কাছ থেকে কিছু কেনে না তেমন একটা, খুব স্বল্প। হ্যাঁ, কোন দিক দেবেন? তো এটা হলো বিষয় গেল। সুতরাং মানে চায়না থেকে আমাদের শুধু কিনতেই হয়, চায়না আমাদের কাছে কিছু কেনে না, আমাদের ডলার ড্রেন আউট হয় চায়নায়, ঠিক আছে? কিন্তু তাহলে আমরা, আমাদের পলিসিতে কি থাকবে? প্রথমত হলো আমেরিকা থেকে যে আমাদের রিজার্ভ ডলার
বা আমেরিকাতে গার্মেন্টস পণ্য বিক্রি করা, এই লাইনটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না। এই লাইন নষ্ট হওয়া আবার সার্বভৌমত্ব নষ্ট, এটা হলো একটা বিষয়। ঠিক একইভাবে ইউরোপের যে চ্যানেলটা আছে আমাদের বিজনেসের, সেটাও বন্ধ হওয়া যাবে না, সেটাও আমাদের চালু রাখতে হবে। এইসব বিষয় বিবেচনা করে চায়না আমাদের শুধু একটা ক্রয়ের জায়গা, ঠিক আছে, এটা হলো বিষয়। তো চায়নার সাথে বাংলাদেশের ওপেন যোগাযোগ বৃদ্ধি উচিত না। এই যে অনেক মানুষ চায়না যায় না, চায়না গিয়ে ঘুরে আসে, এটা হওয়া উচিত না। যায় এই যে সারাক্ষণ বিজ্ঞাপন দেয় চায়না মাল কিনে বেচেন না, এই যে লোভ দেখায়, চায়নার একটা বাজার বাংলাদেশে সৃষ্টি করতেছে। বাংলাদেশের যে সকল ইনফ্লুয়েন্সাররা, তারা কিন্তু দেশের ক্ষতি করতেছে এবং চায়না থেকে বিভিন্ন শৌখিন জিনিস আমদানি করতেছে যারা, তারাও দেশের ক্ষতি করতেছে। বুঝতে পেরেছেন? একটা পানির পট দেশীয় প্রযুক্তি তৈরি করলে সেটাতে পানি খেলেই হবে, কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন চায়না থেকে নিয়ে আসতেছে, নিয়ে এসে এখানে ট্রেড করতেছে, তারা বেসিক্যালি দেশের ডলারগুলো ওখানে রেখে আসতেছে। এটা খেলনা গাড়ি, এটা আমাদের লোকালি তৈরি হয় যেগুলো, সেগুলোই যথেষ্ট। কিন্তু অনেক উদ্যোক্তারা আরও মানে খুব ফিনিশিং ভালো চাইনিজ নিয়ে এসে এখানে বাজার ছাড়তেছে, তারা এই বাজারের উপকার করতেছে না, ঠিক আছে। এবং চায়না বাংলাদেশের যোগাযোগ যত বাড়বে, স্মুথ হবে, তত বেশি এই ডলার ড্রেন আউট বেড়ে যাবে তত বেশি, ঠিক আছে। এবং এই ডলার ড্রেন আউট হওয়া যাবে না। এই যোগাযোগ সীমিত হতে হবে। আপনি যেটা করবেন, আপনার হলো উদ্যোক্তা পর্যায়ে চায়নার সঙ্গে যোগাযোগ বাড়াবেন, হ্যাঁ, দোকানদার পর্যায়ে না, ট্রেডার পর্যায়ে না, উদ্যোক্তা পর্যায়ে চায়নার সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। বাংলাদেশি উদ্যোক্তা, চাইনিজ উদ্যোক্তা, এই পর্যায়ে যোগাযোগ বাড়াতে হবে ফর টেকনোলজি শেয়ারিং, নট প্রোডাক্ট শেয়ারিং, ঠিক আছে। প্রোডাক্ট শেয়ারিং এর জন্য চায়নার সাথে যোগাযোগ বাড়ানো যাবে না। এদের ছেলেপেলে, ছাত্র দলের ছেলেপেলে চায়নায় যাবে, তারপরে ডাকসু এরা চায়নায় গেছে, এর আগে অনেকে গেছে। এই যে মার্কেটিং, চায়নার সাথে মার্কেটিং, বেশি বেশি চায়নাতে আসো, ওয়েলকাম চায়না, হ্যাঁ, ওয়েলকাম ইন চায়না, যায় জিনিস কিনে আসবে, ঠিক আছে, এগুলো হওয়া যাবে না। পেন ড্রাইভের মতো প্রযুক্তি চায়না থেকে আনার তো প্রয়োজন নাই, তাই না? এগুলো যে চিপ আছে, চিপটা কিনে নিয়ে আসুক, বাকি সবকিছু বাংলাদেশে কেন সম্ভব না? চিপও বাংলাদেশে তৈরি করা সম্ভব, সবই সম্ভব। এখন অসম্ভব কি? ঠিক আছে, সম্ভব এগুলো। চায়নার সঙ্গে বাংলাদেশের যোগাযোগ কমাতে হবে। এবং একটা ভুল চিন্তা এবং আপনার হলো দর্শন আমাদেরকে খুব ডিস্ট্রয় করছে। ভুল চিন্তাটা কীরকম আমি বলি। আমরা এইটা বলতে গেলে অনেকে মাইন্ড করবে, এই চিন্তাটা খুব ক্লিয়ার হতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের ভিসা রেস্ট্রিকশন বেড়ে গেছিল, চিকিৎসা ক্ষেত্রে কিছুটা খোলা রেখে অন্যান্য ক্ষেত্রে প্রায় বন্ধ হওয়ার পথে। এই কাজে বাংলাদেশের ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? ইয়েস এবং নো। আমরা বলছিলাম যে ভারতে গিয়ে টাকা খরচ করা বন্ধ হয়েছে বা এরকম বিষয় বলছে, ঠিক আছে, এরকম আমরা একটা ব্যাখ্যা দিচ্ছি যে ডলার ব্যয় কম হচ্ছে। আমি নিবিড়ভাবে এটা চিন্তা করছি যে কি ক্ষতি হয়েছে। দেখেন, ওরা কিন্তু চিকিৎসা ক্ষেত্রে ভারতে যাওয়া ওপেন রাখছিল, তার মানে যে টাকা খরচ করার খাত সেটা ওপেন রাখছিল। এবং বন্ধ হয়েছে কি ঝগড়া বিবাদের ফলে, যে ট্যুরিস্ট ভিসায় বন্ধ হয়েছে। ট্যুরিস্ট ভিসায় ভারতে গিয়ে কী করে বেসিক্যালি? প্রথমত, ট্যুরিস্ট ভিসা কেন প্রয়োজন হয়? একজন বাংলাদেশি যখন ইউরোপের বিভিন্ন দেশে যাবে, তখন তাকে বিভিন্ন দেশের ভিসা দেখাতে হয়, তাছাড়া তো সে ওই দেশে অ্যাক্সেস পায় না। আমেরিকা, ইউরোপ, লন্ডন, ফ্রান্স, ইতালি, বিভিন্ন দেশ আছে, ঠিক আছে। সে একটা প্রসেস হিসেবে ভারতে যায়। দ্বিতীয়ত হলো,
ইউরোপের দূতাবাসগুলো ভারতে, ম্যান পাওয়ারগুলো সেখানে ভারতে। বাংলাদেশের কেউ যদি দক্ষিণ আফ্রিকাতে যেতে চায়, হ্যাঁ, তাহলে তাকে ভারতের মাধ্যমে যেতে হবে। দক্ষিণ In আফ্রিকার 600 অফিস meters at the বাংলাদেশে নাই। roundabout, continue straight to stay on Kushtia by বাংলাদেশে নাই। তো তাহলে আপনি কি করতে হবে? ভারতের মাধ্যমে যেতে হবে। আপনি আরো অন্যান্য দেশ, অপরাপর দেশ, ইউরোপের যে যত দেশ আছে সবগুলো দেশের জানলো। তো যখন এই জায়গাটাতে রেস্ট্রিকশন হয়ে গেল ভারতের মাধ্যমে যাওয়ার নাই, তখন আমাদের ইউরোপের পুরো ম্যান পাওয়ারটা লক হয়ে গিয়েছিল। এবং ইউনূস বলছিল যে সারা দুনিয়াকে বাংলাদেশের কাছে নিয়ে আসবে, এবং কিছু সাদা চামড়া মানুষের নিয়ে এসে বসে মিটিং করে দেখাইছে যে হ্যাঁ, বিভিন্ন দেশের মানুষ এখানে আসতেছে। তো এভাবে দেখাইছিল, কিন্তু আমরা সেটাকে দেখে খুব খুশি হয়েছিলাম, তাই না? কিন্তু খুশি হয়ে লাভ কি হয়েছে বলেন? সেটা কি আসেনি। তো মাঝখান থেকে আমাদের দেশের জন্য যেটা ক্ষতি হইলো, যে আমাদের এই এই 2টা বছর ইউরোপে গমনের ক্ষেত্রে বাংলাদেশিরা কতটুকু পিছিয়ে গেছে, ফলে পুরা রেমিটেন্স ইনপুট মানে ফ্লাকচুয়েট হয়ে গেছে, এবং এই জায়গাটা কে এনেছে? ইন্ডিয়ানরা এনেছে। তো এই বিষয়টাই তো এরকম হয় না যে চায়না গিয়ে চায়নার মাধ্যমে ভিসা প্রসেসিং করে আমরা ওখানে গেলাম। যদি এটা হয় যে চায়নাতে গিয়ে চায়নার মাধ্যমে ভিসা প্রসেসিং করে অন্য ইউরোপের অন্যান্য দেশে যাওয়া যায়, তাহলে আবার সমস্যা ছিল না, যে যাক, এক দেশ না এক দেশ দিয়ে হয়। হ্যাঁ, অথবা এরাই যদি সিঙ্গাপুর দিয়ে হয়তো, হ্যাঁ, সিঙ্গাপুরে অল্প করে গিয়ে ওইখান থেকে বিভিন্ন দেশে যাওয়া যাচ্ছে ইউরোপে আবেদন করা, তাহলে একটা বিষয় ছিল। বাট ভারত নিয়ারেস্ট প্রতিবেশী হিসেবে এটা বন্ধ হওয়াতে আমাদের অনেকটা ক্ষতি হয়ে গেছে। ওরা কিন্তু ওদের আর্নিং সোর্স চিকিৎসাটা ঠিকই অন রাখছে। দেখেন, আমি নিজে একটা কতটুকু ভুলের মধ্যে ছিলাম, সেই ভুলের বিষয়টা যখন নিজে নিজে ভাবতেছি, তখন আপনার হলো ক্লিয়ার হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে আমাদের ইউরোপের দেশগুলোর দূতাবাস অন করতে পারছেন এবং তাদের ভিসা প্রসেসিং অন করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে এই নির্ভরতা কিছুই করার নাই। স্বনির্ভর না হওয়া পর্যন্ত আপনাকে ওই সহযোগিতা নিতেই হবে। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। অনেকটা সময় লাইনে ছিলাম, আপনারা অনেকটা সময় দিয়েছেন, ঠিক আছে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নাকি? হ্যাঁ, ঠিক বলে যাচ্ছি। আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।